ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮টি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন বা ২৩,৪০০ কোটি ডলার পাচার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় ২৭ লাখ কোটি টাকা। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়াবহ চিত্র। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর দেশ থেকে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি বছর পাচারকৃত অর্থের পরিমাণ ১,৮০,০০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর, কানাডা, হংকং, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বৈধ অবৈধ পথে পাচার করা হয়েছে এসব অর্থ। অপরিকল্পিত ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে পাচারকারীরা অর্থ পাচারে উৎসাহিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, হুন্ডি এবং দ্বিপাক্ষিক চুক্তির কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নিয়েছে, তবে সাফল্য মুখ দেখা যায়নি এখন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পাচার হওয়া টাকা ফেরানোর চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মেহনতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদাওয়ানুল হক এবং বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি মূল আলোচনা। অধ্যাপক রিদাওয়ানুল হক, বাংলাদেশ থেকে ১৫ বছরে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এত টাকা পাচার হলো কিভাবে? আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। খুবই একটা বার্নিং একটা ইস্যু, যেটা নিয়ে আমরা অনেকদিন যাবৎ কথা বলার চেষ্টা করছি। আপনি অলরেডি আপনার প্রিয়েম্বলে বেশ কিছু মূল্যবান তথ্য দিয়েছেন, আমাদেরকে অলরেডি সমৃদ্ধ করেছেন। দেখেন, এটার সাথে আরও কিছু পরিসংখ্যান আমরা অ্যাড করতে পারি, যেটা খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল জিডিপির প্রায় 3.2% একটা অংশ কিন্তু এই টাকার পরিমাণের অংশ বটে। একই সাথে প্রায় 18% আমাদের ন্যাশনাল ইকোনমির যে ট্রেড ভলিউম, তার অংশটি দেশের বাইরে চলে গেছে। সো ইটস আ বিগ ক্যাটাস্ট্রফি। এবং প্রতি বছর অন অ্যান এভারেজ আমরা লাস্ট 10 ইয়ার যেটা দেখেছি, 12 থেকে 15 বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে। এগুলি হচ্ছে খুব ভয়াবহ চিত্র। কিন্তু কেন হয়েছে তার অফকোর্স অনেকগুলি ডিমেনশন আছে। একটা যেটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে আপনার ট্রেড রিলেটেড মানি লন্ডারিং, যেখানে আনফর্চুনেটলি অফকোর্স আমাকে বলতেই হয়, আমাদের দেশের ইকোনমিতে গার্মেন্টস ব্যবসা এবং আমাদের আরএমজি সেক্টরের ভূমিকা অনস্বীকার্য, এবং তারা আমাদের বড় একটা সাপোর্ট আমাদের ইকোনমি, দ্যাটস ফর শিওর। কিন্তু এখানে কিছু মুষ্টিমেয় কিছু দুষ্ট ব্যবসায়ী, তারা এক্সপোর্ট আইটেমের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং এবং ইম্পোর্ট আইটেমের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং করে এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে। সেখানে একটা বড় একটা পিলফারেজ হয়েছে। একই সাথে বিভিন্ন যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেখানে খুব ওভার ভ্যালুয়েশন করে সেখানেও খুব বাজেভাবে মিসলিড করা হয়েছে। আর হুন্ডির কালচারটা খুব আনফর্চুনেটলি অনেক দিন যাবৎ বাংলাদেশে চলে এসছে। আমাদের সেখানে গভর্নেন্সের অভাব ছিল, আমাদের ল এবং মেকানিজমের অভাব ছিল তো বটেই। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যেই টাকাগুলি গেছে, তার একটা কারণ তারা বলে, সেটা হচ্ছে এখানে কস্ট অফ ফান্ড অনেক বেশি, এবং এখানকার আমাদের ইনভেস্টমেন্ট মার্কেটের সিকিউরিটি অত বেশি না, বা সেটা কোনো অজুহাত হতে পারে না। তো আমি মনে করি যে ইস্যুসগুলো বললাম, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং অফ দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আইটেম, প্রজেক্ট ভ্যালুয়েশনের ওভার ইনভয়েসিং, এগুলি আসলে মূলত বড় কারণ, যেই মাধ্যমগুলি দিয়ে এত পরিমাণ বড় একটি অংশের টাকা গত 10-12 বছর দেশের বাইরে চলে গেছে। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ কবির। পাচার হওয়া টাকা ফেরত আনাকে অন্তর্বর্তী সরকার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সাফল্য কতটুকু এসেছে? ধন্যবাদ। আসলে আপনি প্রথমে যেটা বললেন যে আসলে সাফল্যের মুখ কিন্তু সেভাবে দেখেনি। এখন এটার বেশ কিছু কারণ রয়েছে। একটা হচ্ছে যে আসলে টাকাটা কীভাবে গেল, সেগুলোকে কিন্তু ওইভাবে ট্রেস করাটা কিন্তু খুব দুরূহ একটা বিষয়। মানে এখানে কি আমাদের যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত বা একই সঙ্গে কোনো প্রমাণ আছে কিনা, মানে ব্যাংকিং চ্যানেল দিয়ে যদি টাকাটা গিয়ে থাকে, তাহলে আসলে গেছে কীভাবে, ওইভাবে আসলে আমরা কি আলাদা করতে পারছি ওই টাকার পরিমাণটা? বিশেষ করে আমরা তো বুঝতেই পারি যে ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়েছে এটা, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে জিনিসটা কিন্তু ট্রেস করা খুব ডিফিকাল্ট। তার কারণ যারা বায়ার, তারা কীভাবে আসলে টাকাটা দেন, এবং সেটা কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেভাবে আসে, যে গেটওয়ে দিয়ে আসে, তো সেখান থেকে টাকাটা আলাদা করা বা আসলে ঠিক কতটুকু টাকা ওখানে রয়ে গেল, তো এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন আসলে বের করা। তো সুতরাং চট করে একটা ব্যবসায়ী যদি বলেন যে না, আমি আসলে কোনো পাচার করিনি অর্থ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলা যাবে না। সুতরাং ইনডিরেক্ট মেথডে কিন্তু আমরা কিছু ক্যালকুলেট করার চেষ্টা করছি, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে যে এটা আসলে হয়েছে, তো সেটা বোঝা যায়, কিন্তু তারপরেও অনেকটাই কঠিন। আর
দেশের ভিতর থেকে যে টাকাটা চলে গেছে মানে বিভিন্ন প্রজেক্ট থেকে, তো সেগুলো তো আমরা এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে হয়তো গেছে, কিন্তু সেখানে অনেকটাই কঠিন আসলে এটা বার করা যে আসলে কীভাবে হলো। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের দেশ থেকে যেটা আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট হিসেবে গেছে সেটা ইনফর্মাল চ্যানেলে, তো সেগুলা কিন্তু দেখা যাচ্ছে কি যে এই থাইল্যান্ডে গিয়ে দেখা যায় যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট, তারপরে যে দুবাইতে ইনভেস্টমেন্ট, হংকংয়ে বা সিঙ্গাপুরে অনেক জায়গাতে কিন্তু বাংলাদেশের ইনভেস্টমেন্টগুলো আছে। তো সেখান থেকে মোটামুটি আমরা ট্রেস করতে পারি। এইভাবে করে একটা হিসেব বের করা হয়েছে যে এই বিপুল পরিমাণে টাকা পাচার হয়ে গেছে। এখন যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন ছিল সেটা হলো যে বায়োল্যাটারাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাগ্রিমেন্ট, তো সেটা যদি আমরা করতে পারতাম, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আছে বা কানাডার আছে, ইউরোপের দেশগুলো কিন্তু রাজি। এবং একই সঙ্গে যুক্তরাজ্যের যিনি হলো এখানকার যে মিশন চিফ, উনিও ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে গেছেন, এবং ইতিমধ্যে কিন্তু আবার বিশ্ব ব্যাংক বা IMF তারাও কিন্তু রাজি যে এখানে তারা এই সহযোগিতা দেবে। কিন্তু পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুবই দীর্ঘমেয়াদী। আমাদের চিন্তা করতে হবে যে না 10-15 বছর হয়তো লাগবে টাকাটা ফেরত নিয়ে আসতে, কিন্তু ইনিশিয়াল যে সমস্ত লিগ্যাল ইস্যুগুলো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যে বিষয়গুলো মানে স্টেপগুলো নেওয়া দরকার, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি। মানে আইনগত সহযোগিতা চুক্তি ছাড়া আসলে এই অর্থটা ফেরত নিয়ে আসা কিন্তু অত্যন্ত দুরূহ এবং আসলে সম্ভব নয়। তো সুতরাং সেই কাজটাই এখনও পর্যন্ত যেহেতু করা হয়নি, তো সুতরাং কয়েকটা মিটিং করে বা ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট চেয়ে তো এইভাবে তো আসলে হয় না। আমি মনে করি যে একটু বোল্ড স্টেপ, একদম স্পেসিফিক স্টেপ নেওয়ার দরকার ছিল, এটা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এই কারণে আসলে টাকার কিছুই ফেরত আসেনি। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফারুক মঈনুদ্দিন। পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কোথায়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পাচার যে হয়েছে এটা নিয়ে আমাদের এটা কীভাবে হলো এটা নিয়ে আমরা কোনো আলাপ করতে চাই না, কারণ হয়েছে এটা নিশ্চিত আমরা সবাই জানি, তার প্রমাণ দিতে পারে কি বা না পারে, কিন্তু হয়েছে এটা কথা। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ফেরত আনার মূল সমস্যা কিংবা চ্যালেঞ্জগুলো কোথায়। প্রথম কথা হচ্ছে অবশ্যই এটা আইনগত একটা চ্যালেঞ্জ আছে, এবং এখানে আমি একটু অন্যভাবে বিষয়টা দেখি। সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যে বাইরে যে টাকাগুলো চলে যায়, যেসব দেশে যায় সেসব দেশে আমি কাউন্টার পার্ট কান্ট্রিগুলার রোলের কথা আমি বেশি জোর দেব, কারণ যেসব উন্নত দেশে যাচ্ছে আমরা সবসময় বিভিন্ন নসিহত শুনি তাদের কাছ থেকে যে মানি লন্ডারিং কিংবা ইল গটেন মানি এসব কথা শুনি, কিন্তু এই ইল গটেন মানি কিংবা যেইভাবে যাক না কেন ওইসব দেশে যখন যায় তারা কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না। বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যবসায়ীর টাকা যখন একটা উন্নত দেশে যায়, আমেরিকা, কানাডা কিংবা অন্য দেশে যায়, তারা কিন্তু বাংলাদেশের আইনগত বিষয়টা ভালো করে জানে যে বাংলাদেশ থেকে কোনো টাকা বৈধভাবে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তারা এইসব টাকার সোর্স নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলেন নেই। কিন্তু উচিত ছিল যে যেহেতু তারা আমাদেরকে মানি লন্ডারিং বিষয়ে বিভিন্নভাবে নসিহত করেন, তাদের কিন্তু এটাও প্রশ্ন করা উচিত ছিল যে এই টাকাটা বাংলাদেশ থেকে তোমরা কীভাবে নিয়ে এসছো, যেহেতু তোমাদের দেশ থেকে এটা আনা সম্ভব নয়। এই প্রশ্নটা তারা কখনোই তোলেননি। তাহলে এখানে ইস্যুটা ওখানে আসবে যে তারা যারা কখনো প্রশ্ন তোলেন নেই বাংলাদেশের টাকা ওখানে বেড়ে যাওয়ার জন্য, তারাকে ওই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমাদেরকে কোনো সহযোগিতা করবেন কিনা, এইটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনি যেটা বলছেন এই সহযোগিতাটা তাদের কাছ থেকে পাওয়া যাবে না যদি না আমরা খুব আটঘাট বেঁধে নামি, আমরা খুব বড় ধরনের কোনো লিগ্যাল কোনো স্টেপ নিতে পারি, তাইলেই সম্ভব। আদারওয়াইজ তাদের কাছ থেকে আমরা যেটা আশা করি সেটা কিন্তু হবে না, কারণ তারা আমাদের এই অবৈধ টাকার একটা বেনিফিশিয়ারি। তারা আমাদের দেশ থেকে টাকা পাচার করে তাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা হয়েছে। তারা এইসব ব্যাপারে কখনো প্রশ্ন তোলেন নাই, যেটা তোলা উচিত ছিল। সুতরাং সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই সদিচ্ছাটা তাদেরও নাই, কিন্তু কারণ এই টাকা ফেরত যদি দিতে হয় তাহলে তাদের ওখান থেকে একটা টাকা বাইরে চলে আসবে যেটা তাদের দেশে গিয়েছিল। এখন এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেটা আমরা হয়তো সামনে যদি আপনি সময় দেন আমরা আলাপ করবো। তবে মূল বিষয়টা হচ্ছে যেসব দেশে যাচ্ছে তাদের সদিচ্ছারও অভাব আছে, এটা হচ্ছে মূল কথা। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক রিদাউল হক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, সিঙ্গাপুর সহ 10টি দেশের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। এইসব দেশ থেকে টাকা ফেরত আনা কতখানি সম্ভব হবে বলে আপনি মনে করেন? ওকে, থ্যাংক ইউ। অলরেডি আমার বিজ্ঞ অতিথি একটা কথা বলেছেন, হি হ্যাজ অলরেডি ওপেন দ্য পেন্ডোরা বক্স। থিওরিটিক্যালি হয়তো ডেভেলপ কান্ট্রিগুলা তারা তাদের ইনহাউস ফাইন্যান্সিয়াল রিফরমেশনের ক্ষেত্রে যতটা তারা ওয়েল ম্যানার্ড, কিন্তু যাদের ক্ষেত্রে কথাগুলি বলে তাদের ক্ষেত্রে তারা ততটুকু বিশ্বাস করে কিনা আই টু হ্যাভ লিটল ডাউট, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে যেটা উনি বলছিলেন যে
যে টাকাগুলো চলে গেছে তার একটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বেনিফিশিয়ারিজ কিন্তু সেই দেশের অর্থনীতিতে পড়ে, এবং তারা সেই টাকাগুলো আদৌ দিতে চাবে কিনা, দ্যাট ইজ আ বিগ কোশ্চেন। অ্যান্ড থার্ডলি ফ্রম মাই এন্ড, ইফ ইউ অ্যাস্ক মি, যে আমার কাছে মনে হয় এই টাকা ফেরত আনার যে প্রক্রিয়া, তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে রেডিনেস, সেটার জন্য আমরাও কতটা রেডি। ধরে নিচ্ছি কান্ট্রি এ দে ওয়ান্ট টু রিফান্ড এন্টার মানি অফ মাইন হোয়াট হ্যাজ বিন লন্ডার্ড ফর লাস্ট 10-15 ইয়ার্স, দ্যাটস ফাইন, বাট এই টাকাটা আনার জন্য যে রেডিনেস আমার দরকার, ধরেন আমার এফবিআইয়ের সাথে, আমার ইন্টারপোলের সাথে, বা আমার ধরেন বিভিন্ন অ্যাসেট রিকভারি এজেন্সি যেগুলো আছে বিভিন্ন দেশে, তাদের সাথে আমার সেই বায়োল্যাটারাল অ্যাগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং সেটা আছে কিনা, সেটা একটা বড় ইস্যু কিন্তু। কারণ অনেক সময় হয় কি, আপনাকে হয়তো কেউ সহযোগিতা করতে চাইছে, বাট সহযোগিতা নেওয়ার মতো আপনি নিজে কম্পিটেন্ট কিনা, দ্যাট ইজ অলসো বিগ কোশ্চেন। অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ধরেন আমাদের আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি উইং। হ্যাঁ, তারা বিভিন্ন কাজ মনিটরিং করে, তারা ধরেন সাসপিশাস ট্রানজ্যাকশন তারা মনিটর করতে পারেন, তারা ফাইন্যান্সিয়াল টেরোরিজম তারা ট্র্যাক করতে পারেন। এই কাজগুলি করার পর যে আলটিমেট আউটকাম, সেই আউটকামটা তো দেশের বাইরের একটা কাউন্টার পার্টের সহযোগিতা লাগবে। তো যদি এটা ওয়ান সাইডেড হয় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ইকোসিস্টেমটা ফুলফিল হবে না। আর টপ অফ দ্যাট, ধরেন এখানে তো একজন ব্যাংকার ভাই বসে আছেন, আর আমার থেকে আরও ভালো বলতে পারবেন, আমাদের যতগুলো ব্যাংক আছে অন অ্যান এভারেজ আমাদের নন পারফর্মিং লোনের যে পরিমাণ, যেটা যে শতকরা হয়তো 50-55% হতে পারে কম বেশি, এটা কিন্তু ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন। তো যারা এই নন পারফর্মিং লোনের এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তারাও কিন্তু এই পুরো প্রসেসের সাথে এই মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত। সো আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ দুটো মিলে কিন্তু ইট ইস এ হোল ভিশাস সাইকেল। তো এই ভিশাস সাইকেলের সাথে যদি আমার কাউন্টার পার্ট যারা বাইরে, যাদের সাথে আমাদের কাজ করার কথা, আমার এজেন্সির সাথে যাদের আমাদের বায়োলেটারাল অ্যাগ্রিমেন্ট থাকার কথা, তারা যদি সদিচ্ছা পোষণ না করে, অথবা যদি খুব প্রমিনেন্টলি যদি তারা কোনো অ্যাক্টিভ অ্যাকশন না নেয়, তাহলে পুরো প্রসেসটা তো খুব দীর্ঘায়িত হয়। আর আমি মনে করি যে টাকা পাওয়ার আগের যে রেডিনেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই সাথে দুটো দেশের ডিপ্লোম্যাটস এবং কূটনৈতিক আলোচনার জায়গাটা খুব স্বচ্ছ হলে এই প্রক্রিয়াটা আরেকটু ত্বরান্বিত হতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশ্বব্যাপী প্র্যাকটিসটা আসলে কি? পাচারকৃত টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়াটা যদি বিস্তারিত একটু বলেন। এখানে একটা বিষয় খুব পরিষ্কার যে আসলে টাকা যেটা পাচার হয়ে গেল, তো যে দেশে গেল, তো সেই দেশের তো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমাদের একটা যোগাযোগ লাগবে, অবশ্যই সরকারের সঙ্গে লাগবে, কিন্তু আসলে ওই জায়গাটা মানে মেইন অথরিটি কিন্তু আসলে সেন্ট্রাল ব্যাংক। তো এখন যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাগ্রিমেন্ট যেটা, তো সেটা কিন্তু একটা গেটওয়ে তৈরি করে, মানে সেটা দিয়ে তো তখন আমরা কিন্তু যে রিলেভেন্ট অথরিটি তাদের সঙ্গে কথা বলতে পারি। তারপরে তাদের সঙ্গে যে বিভিন্ন রকমের যে এজেন্সিগুলো আছে, বিশেষ করে যদি একটা অ্যাসেট কেনা হয় ওই টাকা দিয়ে, তখন কিন্তু অ্যাসেটটা কিন্তু ওই থার্ড পার্টি তখন এটা কিন্তু সেল করে তারপরে হচ্ছে টাকা হয়তো এটা করবে আর কি একটা ব্যবস্থা, তো তারপরে ওইটা আবার সেই সেন্ট্রাল ব্যাংকের চ্যানেল দিয়ে আসবে। তো মূল বিষয়টা হচ্ছে কি, যে যখন আমরা ওই যে একটা অ্যাগ্রিমেন্টে যাব, মানে বিশেষ করে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাগ্রিমেন্ট, তো তখন এটা ওপেন হবে, এবং তারপরে প্রচুর এরকম বিষয় আছে আর কি, যে তার কারণ কত টাকা গেল এবং কত টাকা দিয়ে অ্যাসেটটা কেনা হলো, হয়তো ওইখানে কো ফাইন্যান্সার আছে কোনো লোকাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল এজেন্সি, তো সেগুলোর সঙ্গে আসলে একটু জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং করা, বা তো আমি মনে করি যে এই লিগ্যাল ফাউন্ডেশনটা যদি রেডি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এটা নিতে পারবো না, টাকা ফেরত আনতে পারবো না। তো সুতরাং এটা লং টার্ম একটা প্রিপারেশন রাখতে হবে আমাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। অর্থ পাচার ঠেকাতে এবং পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন? পাচার করা টাকা আনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কিংবা আমাদের সক্ষমতার কথা আমরা যদি বলি, বাংলাদেশ কিন্তু আগেও টাকা পাচার করা টাকা ফেরত এনেছে, একটি দুটি কেসে মিনিমাম। তাহলে যে ফেরত আনা যে যায়, এটার কিন্তু নজির আছে আমাদের এখানে। সুতরাং এটা খুব বড় ইস্যু না। বড় ইস্যুটা হচ্ছে যে আমি যেটা প্রথমে বলছিলাম, সক্ষমতা হয়তো আছে, আইনগত বিষয়টা আছে। এখানে আরেকটি বিষয় আমি যেটা একটু জোর দিয়ে বলতে চাই, বর্তমানে আমাদের যে একটু পরিবর্তিত সরকার ব্যবস্থা এখন আছে, এবং আমাদের সেই সরকার প্রধান বিশ্বব্যাপী একজন পরিচিত, সুপরিচিত এবং খুবই রেসপেক্টেবল একজন পার্সন। এখন এইটা যদি এরকম হয় যে আমি আইনগত বিষয়টা পরে দেখব, এখন যদি আমাদের যিনি সরকার প্রধান আছেন তার যে ইমেজ সারা বিশ্বব্যাপী আছে, তিনি যদি 2-3টা দেশের সাথে বাইলেটারালি কথা বলেন যে আইনগত বিষয়টা আমরা পরে দেখবো, ভাই আমার টাকাটাকে ফেরত দাও, এটা হলে
কারণ ডিপ্লোমেসি এমন একটা জিনিস, ডিপ্লোমেসি সবসময় আইন মেনে চলে না। ডিপ্লোমেসি অনেক সময় কিন্তু ব্যক্তির সাথে পারস্পরিক সম্পর্কের উপরে ডিপ্লোমেসি নির্ভর করে। আমরা সেটা আশা করব যে এই বিষয়গুলো যদি ওইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে যদি ব্যবস্থা নেওয়া যায় কিংবা কোনো উদ্যোগ নেওয়া যায়, তাহলে হয়তো এটা একটু ইজি হবে। তবে আইনগত বিষয়গুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না, তবে এটাও থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম। ওই যে প্রথমে যে কথাটা বলছি, আমার কাউন্টারপার্ট সরকার, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা যদি কোনো আইনের ফ্যাকড়া না বাঁধান, তাহলে কিন্তু এটা একেবারে অসম্ভব কিছু না। কিন্তু এটা যারা ফেরত দিতে চান না, যারা ফেরত আনতে চান না, তাদের উপরে নির্ভর করবে তারা কতখানি স্বচ্ছ, কতখানি তাদের সদিচ্ছা আছে এই কাজগুলো করার জন্য, তার উপরে সবকিছু তো নির্ভর করবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর রিদাউল হক, টাকা পাচার বাংলাদেশের অর্থনীতির জন্য ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। তো আপনি যদি বলেন টাকা পাচার বন্ধ করতে জরুরি ভিত্তিতে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? ওকে, এটা অলরেডি অনেক কিছু কভার হয়ে এসছে। দেখেন, শুধু বাংলাদেশের কথাই বলবো না, অ্যাজ এ ডেভেলপিং ইকোনমি হিসাবে নাইজেরিয়ার কিন্তু ভালো ভালো কিছু এক্সাম্পল আছে, তারা চলে যাওয়া টাকা ফেরত আনতে পেরেছে। কাজাকিস্তানের কিন্তু ভালো এক্সাম্পল কিছু আছে, মালয়েশিয়ার ক্ষেত্রে সেটা আছে। সো শুধু আমরা বলছি না, মানে বাংলাদেশ তো বটেই, আরও বেশ কিছু ডেভেলপিং ইকোনমি কিন্তু এই প্রবলেমটা সাফার করেছে এবং তারা কিন্তু বেশ কিছু ভালো এক্সাম্পল সেট করেছে। উই ক্যান অলসো ফলো দেয়ার ফুড স্টেপস। হয়তো পুরোটা করা যাবে না, আমাদের জন্য একটা কাস্টমাইজেশন লাগবে। আর একটা ইস্যু হচ্ছে যে আমি যেটা বলছিলাম, খুব সামান্য হয়ে বলেছি, সেটা হচ্ছে যে আমাদের যেই দেশগুলোতে, যেটা আপনি বলছিলেন দুবাই, সিঙ্গাপুর, ইউকের কথা বলছেন, মালয়েশিয়ার কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতি এবং ডিপ্লোম্যাটদের যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একটা টাস্ক ফোর্স করা যায়, সেটা একটা বড় ওয়ে হতে পারে। সেকেন্ড হচ্ছে আসলে আমাদের তার আগে একটা যে বাদ দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সদিচ্ছা। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কর্তার ইচ্ছায় কর্ম হয়, এটা আমাদের বলতেই হবে। তো কর্তা যদি ঠিক থাকে তাহলে এই কাজগুলি সহজ হয়ে আসে। আমাদের মাইন্ডসেটটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমরা কোনোভাবে ইগনোর করতে পারি না। থার্ডলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ভেরি ইন্টারেস্টিং, আমাদের অ্যান্টি মানি লন্ডারিং যে পলিসি আছে, সেখানে কিন্তু আমাদের রুলস রেগুলেশন ইজ নট দ্যাট ব্যাড, এবং টু সাম এক্সটেন্ট ইউএসের যে ওয়েল ফরম্যাটেড অ্যাক্টগুলো আছে তার থেকে খুব বেশি পিছিয়ে আমরা নেই, কিন্তু এক্সিকিউশনের ক্ষেত্রে আমাদের বড় দুর্বলতা রয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে সোশিও কালচারাল অ্যাওয়ারনেস। যারা কাজগুলি করছে তাদের মধ্যে মনে একটা অ্যাওয়ারনেসের একটা বড় অভাব আছে, যে এই টাকাটা চলে যাওয়াতে সামগ্রিকভাবে দেশ, জাতি এবং নিজে আমি কতটা বিপদে পড়ছি। সেই জায়গাতে যদি একটু সচেতনতা তৈরি করা যায়, কিছুটা হয়তো কাজ সহজ হবে কিনা জানি না, অ্যাটলিস্ট ক্ষতিটা কিছুটা কমে আসতে পারে। ধন্যবাদ। আশিক ভাই, আমি এখানে একটা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে বিদ্যমান যে আইন আছে মানি লন্ডারিংয়ের বিষয়ে, সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে এইসব বিষয়গুলোতে আমাদের দেশে যে আইনে যেটা আছে, সেটা কিন্তু তারা দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গায় তার অ্যাসেট কিন্তু তারা এটা কনফিসকেট করতে পারে। আইনে এটা ক্ষমতা দেওয়া আছে। আমরা এগমন্ট গ্রুপের সদস্য, সুতরাং সেখানেও কিন্তু আমাদের আন্তর্জাতিকভাবে যেটা মানি লন্ডারিংয়ের বিষয়ে, যেটা সারা বিশ্বব্যাপী যে রাষ্ট্রগুলোর যে একটি সংগঠন আছে, সেখানেও আমরা সদস্য এবং সেটা আমরা সেগুলো ব্যবহার করতে পারে। সুতরাং আমাদের আইনের কোনো ব্যর্থ নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সদিচ্ছার কথা যদি আমরা বলি, আমরা এতদিন কিন্তু সবসময় বলে আসছিলাম যে আগের সরকারের সময় তাদের রাজনৈতিক সদিচ্ছা ছিল না। এখন তো সেরকম কোনো সরকার নেই, এখন একটা অরাজনৈতিক সরকার আছেন। তাহলে তাদের রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা কিংবা রাজনৈতিক কোনো দুরভিসন্ধি তো নেই যে এইসব টাকাগুলো ফেরত আনা যাবে না। তাহলে কিন্তু এটা অনেক ইজি হওয়া উচিত ছিল, যেটা আগের সরকার আমরা আশা করতে পারিনি। এখন সেটা আমরা আশা করতেই পারি, যেহেতু তারা কোনো রাজনৈতিক সরকার নয়, তাদের কোনো রাজনৈতিক কোনো কানেকশন নাই, তাহলে এটা অনেক ইজি হওয়া উচিত ছিল নাকি? তো সেটাই আমরা দেখতে চাই যে এইটা এই সময় করা যায় কিনা। এইটাই জন্য রাইট টাইম ছিল, যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা নেই, তারা এটা এখন এক্সিকিউট করতে চাইলেই পারে। অ্যাবসলিউটলি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, কেন্দ্রীয় ব্যাংক, দুদক, এনবিআর সহ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনার উপায় কি? হ্যাঁ, এখানে আসলে তিনটি সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো এবং আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 1000টার মতো ফাইল ছিল কিন্তু এই তাদের কাছে, এবং সেখানে কিছু কিছু তথ্য প্রমাণ ছিল যেটা আগের সরকারের সময়েও এই ফাইলগুলো এসছে, তার কারণে এই সংস্থাগুলো কাজ করেছে। দুদকের মধ্যে ইনভলভ ছিল, এমনকি সুপ্রিম কোর্টও কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিল, আর এনবিআর এর কাছে তো তথ্য ছিলই। তো সেগুলোর বেশি যে ফাইলগুলো করা হয়েছিল রহস্যজনক কারণে, সেগুলো কিন্তু আলোর মুখ দেখেনি।
তো আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের সময় সেগুলো আলোর মুখ দেখবে এবং এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে এবং এটার বেসিসেই আর কি যে প্রাইমারি স্টেপগুলো নেওয়া হবে, তো সেটাও আসলে নেওয়া হয়নি। আমার ধারণায় আসলে কেন্দ্রীয় ব্যাংক এত ব্যস্ত বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের মনিটারি পলিসি নিয়ে এবং এই যে ইনফ্লেশন নিয়ে, তো আসলে কত দিক সামলাবে সেটাও একটা চিন্তার বিষয়। তো এখন কিন্তু তারপরেও যে টাকাগুলো পাচার হয়ে গেল সেগুলো আনারটাও তো একটা বড় দায়িত্ব। আগে যেটা হয়েছে যে টাকা হয়তো কোনো একটা রাজনৈতিক ব্যক্তি তিনি নিয়ে গেছেন বাইরে এবং সেটা কিন্তু ওই অ্যাকাউন্টের মধ্যে ছিল, টাকাটা ট্রেস করা গেছে, যার ফলে এটা আনাটা সহজ হয়েছে। কিন্তু এখন যেটি হয়েছে সেটি হলো যে এমন জটিলভাবে বিভিন্নভাবে আসলে টাকাটা চলে গেছে, বিনিয়োগ হয়েছে এবং তারপরে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, এখানে পুলিশ হত্যা করেছে, তো সেই ব্যক্তির দুবাইয়ে কিছু স্বর্ণের দোকান এবং এই সমস্ত কাজগুলো করছে। তো এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেখান থেকে আসলে বার করে নিয়ে আসার জন্যে এবং টাকাটা ফেরত আনার জন্য কিন্তু যে একটা কম্বাইন এফোর্ট দরকার এবং অবশ্যই একটা লিগ্যাল অ্যাগ্রিমেন্টের মধ্যে আসতে হবে, হলে তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা অন্যান্য অনেক এজেন্সি আসবে, তারপরে হচ্ছে আমাদের অর্থগুলো ফেরত আসবে। তবে হ্যাঁ, অবশ্যই আসবে, লেগে থাকতে হবে। এবং ফিলিপাইনের যে উদাহরণ, সেখানে দেখতে পেয়েছি যে 15 বছর 19 বছর তাদের লেগেছে টাকা ফেরত আসতে, তো টাকার তো এসছে। তো সুতরাং এটার জন্য পার্সু করতে হবে এবং করে তারপরে হচ্ছে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, কেন্দ্রীয় ব্যাংক এবং বিএফআইও কিন্তু দুটো আলাদা সংগঠন। তো বিএফআইও ইজ নট আন্ডার সেন্ট্রাল ব্যাংক। বিএফআইও ইজ এ কমপ্লিটলি আলাদা একটা প্রতিষ্ঠান যেটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে না। সুতরাং আমরা বিএফআইওর দিকে তাকাবো এবং কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিয়ে এটা কাজ হচ্ছে বিএফআইউর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এটা মূলত কাজ। আমরা তাদের কার্যক্রম, তাদের পদক্ষেপের উপর আমরা আস্থা নিয়ে বসে থাকবো, কারণ কেন্দ্রীয় ব্যাংকের বাইরে হচ্ছে এই সংগঠনের কার্যক্রম। তো ফারুক মঈনুদ্দিন, আপনার পর্যবেক্ষণটা আমরা জানতে চাই যে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবং পাচার ঠেকাতে অন্তর্বর্তী সরকারের সামনে কোন পথ খোলা আছে, কি করা উচিত, যে পথে সরকার এখনো হাঁটছে না? না, আমি সেটা তো প্রথম একটু আগে বললাম যে আমরা এতদিন দোষ দিয়ে এসেছি যে একটা রাজনৈতিক সরকার ছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক কোনো পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা আশা করি যে রাজনৈতিক প্রভাব না থাকার কারণে এই ব্যাপারগুলো তারা যদি বর্তমান সরকার যদি চান, তাদের যেহেতু কোনো রাজনৈতিক প্রেশার নাই, রাজনৈতিক নেতাদের কোনো প্রেশার নাই, কোনো প্রেশার গ্রুপ নাই, থাকার কথা নয়। সুতরাং এই সরকারের সামনে কিন্তু এখন অবাধ সুযোগ এবং অবারিত সুযোগ আছে, যদি তারা চান কিছুটা পদক্ষেপ এখনই যে করা যাবে তা নয়, কিন্তু পদক্ষেপটা শুরু করতে হবে। সেটা শুরু হয়েছে কিনা সেটা আমরা দেখতে চাই, অ্যাটলিস্ট শুরু হোক। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে বলা হচ্ছে আর্থিক খাতের দুর্বল ব্যবস্থাপনার কারণে একদিকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পাচার হওয়া টাকাও ফেরত আনা যাচ্ছে না। তো কোন জায়গায় এবং কি ধরনের সংস্কার আসলে অর্থ পাচার বন্ধের পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরত আনার পথ তৈরি হবে? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। বিষয়টা হচ্ছে কোথায় জানেন, বিষয়টা হচ্ছে আসলে গোড়াতে বিষয়। আমরা যদি অর্থ পাচারের যেইভাবে অর্থ পাচার হয়, আমরা জানি এটা ট্রেড বেসড মানি লন্ডারিং আমরা যেটাকে বলি, ওই ট্রেডের মাধ্যমে কিন্তু টাকাগুলো বাইরে যায়। এখন কথা হচ্ছে যে আপনি যদি গোড়াতে বন্ধ করতে পারেন, যদি সত্যিকার অর্থে ট্রেডের মাধ্যমে যেটা হয় সেখানে যদি আপনি আটকাতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক ইজি হবে। বিকজ যাদের মাধ্যমে হয়, ব্যাংক বলেন, যে মূলত ব্যাংক, আমি যেহেতু ব্যাংকে আছি, আমি মনে করি যে ব্যাংকের ওই গেটওয়েটা যদি আমরা স্ট্রং করি, তাহলে কিন্তু এটা সম্ভব যে এই পাচার হবে। পাচার আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু এটা খেয়াল করবেন, এটা পাচার হবে। কিন্তু কথা হচ্ছে এটা প্রকোপ কমানো, এটা প্রবণতা কমানোটা সম্ভব যদি আমি গেটওয়েটা বন্ধ করতে পারে। সেই গেটওয়েটা বন্ধ করার একটা বড় কাজ হচ্ছে ব্যাংকের হাতে। আমি মনে করি ব্যাংকগুলো যদি সচেতন হয়, তারা যদি ট্রেডের ক্ষেত্রে ট্রেড কন্ডাক্ট যে হয় সেটার মাধ্যমে যদি তারা সচেতন এবং সতর্ক থাকেন, তাহলে এটা প্রবণতাটা কমে আসতে পারে। এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি সহ বর্তমানে ডলারের যে তীব্র সংকট দেশে চলছে, তার পেছনেও প্রধান কারণ অর্থ পাচার। সুতরাং দেশের অর্থনীতির সুরক্ষায় অর্থ পাচার যেমন ঠেকাতে হবে, তেমনি পাচার হওয়া টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। যেসব দেশে টাকা পাচার হয়ে গেছে সেসব দেশের সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে, আন্তর্জাতিক ফোরামগুলোকে কাজে লাগাতে হবে, কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, অর্থ পাচার প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, শস্যের ভেতরে ধরতে হবে এবং স্বাস্থ্যের আওতায় আনতে হবে। এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।